বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আজ আমরা গণিত বিভাগের সম্মান তৃতীয় বর্ষের সাংখ্যিক বিশ্লেষণ বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই কোর্সটির চ্যাপ্টার 2 বা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে সলিউশন অফ অ্যালজেব্রাইক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, যার বাংলায় আমরা বলতে পারি বীজগাণিতিক এবং তুরীয় সমীকরণের সমাধান। সুতরাং প্রথমে আমাদের বোঝা উচিত বীজগাণিতিক সমীকরণ কি। সবাই লক্ষ্য করো যে f of x equals to a naught x to the power n plus a 1 x to the power n minus 1, এইভাবে কোনো একটা এক্সপ্রেশন যদি সাজানো থাকে, এটা সমান যদি 0 হয়, যেখানে a নট তথা x to the power n এর যে সহগটা আছে এটা যেন কি না হয়, শূন্য না হয়, তাহলে এই ধরনের আকারের যে সমীকরণগুলি হবে তাকে আমরা বলবো কি বীজগাণিতিক বা অ্যালজেব্রাইক ইকুয়েশন। যেমন আমরা বলতে পারি যেমন x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানে যদি বলি যে x নট কত, মানে a নট কত, তাহলে এখানে বলতে পারি 1, a1 কত, আমরা বলবো কি -5। এইভাবে এই ধরনের সমীকরণটি হলো বীজগাণিতিক সমীকরণ। আর যদি এই আকারের না হয়ে f of x সূচকীয়, লগারিদমিক, ত্রিকোণমিতিক ফাংশন বা রাশি ধারণ করে, তবে সেই f of x equals to 0 এই আকারের যে সমীকরণ তাকে আমরা বলবো কি তুরীয় সমীকরণ বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি sin x plus 5 e to the power x equals to 0। এখানে দেখছি sin x আমাদের ত্রিকোণমিতিক ফাংশন ধারণ করছে, e to the power x আমাদের সূচকীয় ফাংশন ধারণ করছে। সুতরাং এই ধরনের যে সমীকরণ হয় এটাকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বা তুরীয় সমীকরণ। সুতরাং আমরা পরবর্তী যে মেথডগুলি শিখব তার দ্বারা এই বীজগাণিতিক সমীকরণ হোক অথবা তুরীয় সমীকরণ হোক তাকে কিভাবে সমাধান করা যায় এ নিয়ে আমরা আলোচনা করব। বৃন্দ, আমরা যে অধ্যায়টা আলোচনা করছি এই অধ্যায়ের মধ্যে মোট 4টি মেথড আছে। আজকে আমরা শুধু বাইসেকশন মেথড নিয়ে কথা বলবো। এই পদ্ধতিতে আলোচনা করব, এর প্রমাণ দেব এবং এর সাহায্যে কোনো একটি প্রবলেমকে কীভাবে সলভ করা যায় তা নিয়ে আমরা বিশ্লেষণ করব। বাইসেকশন মেথড, বাইসেকশন পদ্ধতি, এটা একটা অরৈখিক বলতে নন লিনিয়ার যে ইকুয়েশনগুলি থাকবে তার সমাধান নির্ণয়ের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি। কেন বলা হচ্ছে, আমরা ইটারেটিভ মেথড আমরা আলোচনা করবো, যে একই কাজ আমরা বারে বারে করবো, করে আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাবে। সেই জন্য এটা হচ্ছে পর্যায়ক্রমিক পদ্ধতি। এই পদ্ধতি একটি তথ্যের উপর প্রতিষ্ঠিত। তথ্যটি কি, তা হলো খেয়াল করতে হবে, যদি f of x ফাংশনটি এই ব্যবধিত হতো লোয়ার লিমিট a আপার লিমিট b এর মধ্যে, এই ব্যবধিত কি আছে, ফাংশনটা f of x যে ফাংশনটি এর কি হবে, অবিচ্ছিন্ন হবে, এবং f of a এবং f of b a বিন্দুতে এবং b যে প্রান্ত বিন্দু, এই বিন্দুতে তাদের মান কি হবে, চিহ্ন হবে বিপরীত। একটা যদি ধনাত্মক হয় অপরটা হবে ঋণাত্মক, এরকম হবে। তবে আমরা বলতে পারবো যে a এবং b এর মধ্যে f of x equals to 0 সমীকরণের অন্তত একটা মূল থাকবে, এটা গ্যারান্টেড। বেশিও থাকতে পারে, সেটা আমরা পরে কথা বলবো, অন্তত একটা থাকবে। আর মূলটিকে আমরা ধরে নিলাম কত, x নট। তাহলে আমাদের দেখবো যে এই ঘটনাটা ঘটবে, f of x নট আমাদের আগে ছিল f of x equals to 0। যদি মূল একটা x এর মান যদি x নট একটা মূল আমরা পাই, তাহলে এইটা দিয়ে এখানে সিদ্ধ হবে, f of x নট এটা 0 হবে, আর x নটটা হবে a এবং b এর মাঝে কোথাও, মানে a এবং b এর মাঝে x নটটা কি অবস্থিত থাকবে। এখন আমরা বাইসেকশন মেথডটাকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে করে সবাই বোধগম্য হয়। মনে করো আমরা এখন
চিত্রের মাধ্যমে একটি এটার যে বাইসেকশন মেথড কিভাবে কাজ করে তার একটা ধারণা দিয়ে দিচ্ছি। যে এই যে একটি গ্রাফ আমরা দেখছি, ধরলাম এটা y ইকুয়ালস টু f অফ x ফাংশনের গ্রাফ। তাহলে আমরা f অফ x ইকুয়ালস টু 0 যে সমীকরণটা, এর মানে হচ্ছে y ইকুয়ালস টু 0, এর মানে হচ্ছে y ইকুয়ালস টু 0। আমরা জানি y সমান 0 কোথায় হয়, x অক্ষের মধ্যে। তাহলে দেখতে হবে এই যে বিন্দুটা, যে বিন্দুতে এসে ফাংশনটি x অক্ষকে কাট করেছে, এই বিন্দুতে x এর মান কত, এইটাকে বের করে আমাদের প্রধান কাজ। তাহলে কিভাবে করব, আমরা ধরে নিলাম প্রথমত a বিন্দুটা হচ্ছে এইখানে, ক্যাপিটাল A, A,0, এই যে ছোট হাতের যে a, এই বিন্দুটা x অক্ষের এই জায়গাতে, আর বিটা আছে কি এইখানে। এখন আমরা দেখলাম যে এই বিন্দুটা লম্ব যে টানি, এই বিন্দুর স্থান হলো কত, a, f অফ a। এটা কিন্তু x অক্ষের নিচে চলে আসে, এটা মাইনাস, আর এটা উপরে চলে আসে কি প্লাস। তাহলে f অফ b উপরে প্লাস আর f অফ a নিচে মাইনাস। তাহলে এখন দেখি, আমি যদি বলি ধরি a b ব্যবহৃত f অফ a কি ঋণাত্মক এবং f অফ b কি ধনাত্মক, আমরা চিত্র অনুযায়ী, তখন a এবং b ব্যবধির মধ্যে f অফ x = 0 সমীকরণের অন্তত একটি মূল বিদ্যমান থাকবে। এটা আমরা একটু আগে বলেছি। ধরি মূলের আসন্ন মান কত হবে, x0। এটা কেমনে পেলাম, ভালো করে দেখো যে এইখানে আছে a আর এইখানে আছে কি b। a এবং b কে যোগ করব, তাকে দুটো ভাগ করব, মানে এভারেজ টাইপের করব, মানে গড় নিব। গড় নিলে আমরা পাবো x0। আমরা চিত্র যদি অতটা ক্লিয়ার হলো না, আমরা এটাকে আরেকটু ডানে নিয়ে দেখাতে পারতাম যে a এবং b এর মধ্যবিন্দু ধরুন কি x0। আমরা চিত্রটা একটু ডানে হলে ভালো হতো। আমরা ধরুন a এবং b কে দ্বিখণ্ডিত করলে x0টা এই জায়গাতে আসে। এখন তোমরা কি লক্ষ্য করো, এইখানে যদি আমি আবার একটা, এখানে কি আসছে, দেখছি এখানে প্লাস আসছে। তাহলে এখানে বলা হচ্ছে দেখো যে দৈর্ঘ্য মূলের আসন্ন মান হলো x0 সমান হাফ ইনটু a প্লাস b, যা a ইকুয়ালস টু a, 0 এবং b ইকুয়ালস টু b, 0 বিন্দুদের মধ্যবর্তী দূরত্বকে ঠিক দুই ভাগে বিভক্ত করে নির্ণয় করা হয়েছে। এটা বলো এখন x0 মূল হবে, x0 যদি মূল হতো তাহলে f অফ x0 ইকুয়ালস টু 0 হয়ে যাওয়ার কথা ছিল, যদি আমাদের এই পর্যায়ে আমরা মূলটা পেয়ে যেতাম। কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে বলতেছি যে ডলার না, এখনো পাইনি, যে এই x0টা এইখানে হয় না, যেখানে আমাদের 7 হয় না, একটু ডানে আসে। ডানে হলে তার থেকে আবার যদি f অফ x0 করি তাহলে উপরে চলে যাবে। x0টা মূল হতো যদি f অফ x0 ইকুয়ালস টু 0 হতো, কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে ধরো যে এখন এটা 0 হয় না। অন্যথায় কি করব, মূলটি কোথায় হবে, খুব খেয়াল করতে হবে যে a, x0, এই যে ব্যবধি, এই ব্যবধি হচ্ছে এইখান থেকে এইটুকু যে জায়গাটুকু আছে, এর মধ্যে কোথাও মূল হবে। যদি কি হয়, এই যে উপরের দিকে থাকবে, যদি f অফ x0 কি ধনাত্মক মানে উপরের দিকে, অথবা মূলটি কোথায় থাকবে, এরকম থাকতো x0 থেকে এই যে b এইটার মধ্যে থাকতো, যদি এটা কি নেগেটিভ হতো। আমরা এখানে ধরে নিলাম কি x0টা পজিটিভ, তাহলে f অফ x0 যদি পজিটিভ বা ধনাত্মক ধরি এবং আগের মতো a এবং x0 এই ব্যবধানকে আবার বিভক্ত করি। বিভক্ত করার মানে কি হবে, যে পরবর্তীতে দূরত্বকে দুই ভাগে বিভক্ত করি এবং ধরি x0 সরি x1, x0টা ইজ x1, x0 কি হাফ অফ a এবং x0 এগুলোকে যোগ করে আমরা দুইটা ভাগ করে নিই, তাহলে আমরা পাইলাম কি x1। এখন পরীক্ষা থাকবে 5.5 অঙ্ক অথবা 4 অঙ্ক অথবা 3 অঙ্ক, যে আপ টু 3 ডেসিমাল প্লেসেস 4 ডেসিমাল প্লেসেস এরকম থাকবে। তখন আমরা এই যে প্রসিডিউরটা করলাম, এই প্রসিডিউরটাকে বারে বারে রিপিট করব। রিপিট করে দেখবো আমাদের দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মিলে গেছে কতটুকু। এটা আমরা একটা অঙ্ক দেখলে ক্লিয়ার হবে। এখন শুধু আমি আইডিয়া দিচ্ছি যে দশমিক বিন্দুর পরে কয় ঘর চাওয়া হয়েছে, এই যে কাঙ্ক্ষিত যে অঙ্ক, যে কত ঘর আমাদের চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে, সেটা অনুযায়ী আমরা এই কাজটি বারে বারে রিপিট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2012 সনের পার্ট সি
সি মানে বড় প্রশ্ন যার নাম্বার থেকে তো 10 নম্বর, এরকম একটা প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করলাম। প্রশ্নে কি চাওয়া হয়েছিল খেয়াল করো, যে f of x equals to 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয়ের জন্য বি বিভক্তি তথা বাইসেকশন মেথড পদ্ধতি আলোচনা করো। উক্ত পদ্ধতি ব্যবহার করে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 1 equals to 0 এই সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করতে হচ্ছে। এখানে তোমাদের বলি যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই আলোচনা আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন আলোচনাটা শেষ করলাম পদ্ধতি। এখন ওই পদ্ধতি ব্যবহার করে কিভাবে এই সমীকরণটাকে সলভ করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করবো। এই আলোচনাটা শুনলে একটি অঙ্ক যদি করতে পারো, আমি বিশ্বাস করি যে এই মেথডের যে কোনো অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবে। সেটা কিরকম আগে খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু বইয়ে এরকম ছিল x কিউব প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 1 এইরকম হচ্ছে লেখা আছে। এখন কথা হচ্ছে একটা কথা মনে রাখতে হবে, এই অঙ্কগুলি এইভাবে হোক আর যেভাবে দেওয়া থাকুক না কেন, তাকে কি অবশ্যই ডান পাশ জিরো করে নিতে হবে। খেয়াল করলাম যে এইভাবে থাকুক অথবা এই জায়গায় থাকুক, আমাকে ডান পাশে জিরো করে সব এক পাশে নিয়ে আসতে হবে। এটি একটা কথা মনে রাখতে হবে খুব ভালোভাবে। তারপরে একটা মূল নির্ণয় করতে বলছে ঠিকই, কিন্তু এখানে কত ঘর, দশমিকের 3 ঘর নাকি 4 ঘর এটা কিন্তু উল্লেখ করেনি। সেই ক্ষেত্রে তোমার একটা স্বাধীনতা আছে, তুমি যেভাবে 3 ঘরে শেষ করতে পারো, 2 ঘরে শেষ করতে চাইবে। তো মোটামুটি এই ধরনের অঙ্কগুলির মধ্যে দেখতে হয়, খেয়াল রাখতে হয় যে মিনিমাম দশমিকের 2 ঘর বা 3 ঘর যেন আমরা নিতে পারি, অর্থাৎ আমাদের ধাপগুলি যেন কমপক্ষে 7 ধাপ 8 ধাপ বা 9 ধাপ এরকম একটা ধাপে গিয়ে শেষ হয়। একেবারে 20-30 ধাপ যাওয়ার সুযোগ নাই, যেহেতু টাইম লিমিটেড। আবার 2-3 স্টেপে গিয়ে ছেড়ে দেওয়ার সুযোগ নেই যদি না মিলে না যায়। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে যদি দশমিক বিন্দুর কথা বলা থাকতো তাহলে অবশ্যই ওই কত ঘর নিয়ে আমাদের স্বার্থ হতো। ঠিক আছে, আমরা শুধু অঙ্কের যে সমাধানটা আমরা এখানে উপস্থাপন করছি। খেয়াল করো যে প্রদত্ত সমীকরণ আমি বলছি যে এই যাই দেওয়া থাকবে তাকে আমরা এইভাবে সাজাই নিব। সাজায় সমীকরণের বাম পক্ষে যা আছে তাকে আমরা কি দেবো, f of x দেবো। কথাটা যেন মনে থাকে, f of x কত হবে এটা। এখন এটা আমরা দিলাম, দিতেও পারি সমীকরণ। আমরা এখানে আমাদের অনুমান মতো এটা সবচেয়ে সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এই সমীকরণটিকে সমাধান করে ফেলা। সমাধান করলে ধরলাম তুমি পাইলে কত এক্সাক্ট সমীকরণ যে 0.51 বা এরকম একটা পাইছো এক্সাক্ট সমীকরণ। কিন্তু তুমি কি করবা, আমাদের এই করে বুঝাতে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন। তুমি তার থেকে একটু আগে একটু পরে একটু আগে নিবে কি এ, যেটা আমরা পদ্ধতিতে যেটা বলছিলাম x between a and b, আমরা এখানে a একটা মান নিব, b একটা মান নিব। কিভাবে সেটা তুমি ট্রায়াল এন্ড এরর আমরা বলি, ধরবা ভুল হবে আবার ধরবা, এরকম করতে পারো। কিন্তু সবচেয়ে সহজে তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে তুমি সরাসরি এই সমীকরণটি সমাধান করে ফেললে, তার থেকে তুমি x এর মান বের করতে পাইলে তার চেয়ে একটু আগে তার চেয়ে একটু পরে থেকে মান নিবা, কিসের মান, a এবং b এর। আমরা এখানে ধরলাম 0 বিন্দুতে তোমার হিসাব করতে এখানে যে x এর মান x হয় তাহলে এইটা হয়, এখানে যদি 0 হয় তাহলে এখানে 0 হবে, এখানে 0 হবে, তাহলে 0 কিউব প্লাস 0 স্কয়ার সবটা মিলে থাকবে কত -1। আমি লিখলাম f of 0 সমান -1। কিন্তু দেখো -1 তোমার এখানে সংখ্যাটা কত আসবে, 1 নাকি 1 লক্ষ নাকি 500 এটা তুমি দেখবে না, তুমি দেখবে তার সামনে চিহ্নটা কি প্লাস নাকি মাইনাস। তাহলে আমরা এখানে পেলাম নেগেটিভ মাইনাস, এবং আমরা 0 নিলাম মানে a এর জায়গায়, আর b এর জায়গায় নিলাম কি আমরা 1। এখন এখানে x এর জায়গাতে 1 বসাও, তাহলে এটা হবে 1, এটা 1 আর এটা 1, তাহলে 1 1 চলে গেলে থাকবে তো 1। দেখো তার সামনে কি চিহ্ন আছে, প্লাস। আমি আবারও বলছি এখানে সংখ্যাটা মুখ্য না, তো মুখ্য হচ্ছে কি চিহ্নটা। তাহলে আমরা একটা পেয়ে গেলাম কি মাইনাস, একটা পেয়ে গেলাম কি প্লাস। আমাদের কথা কি ছিল, যে কথা ছিল এইরকম যে f of a into f of b less than 0। যদি এরকম হয়, অর্থাৎ f of 0 এর চিহ্ন দেখো, f of 1 এর চিহ্ন দেখো, এই দুইটার চিহ্ন কি দেখো, একটা মাইনাস একটা প্লাস, গুণ করলে কি হবে
মাইনাস হবে, তাহলে দুটো কি নেগেটিভ হলো। তাহলে আমরা যখন ডিক্লেয়ার করব যে 0 এবং 1 এর মধ্যে সমীকরণ 1 যে আমরা লিখলাম তার অন্তত একটি মূল বিদ্যমান থাকবে। আমরা এখন ধাপ 1 এ যাব, যে এখানে ধরে নেব x নট। একটু আগে আমরা কি করছিলাম যে f অফ 0 ছিল কি নেগেটিভ, আর f অফ 1 এটা ছিল, f অফ 0 ছিল নেগেটিভ আর f অফ 1 এটা ছিল কি পজিটিভ। খেয়াল করুন মান, এটার মানটা ছিল নেগেটিভ, এটার মান পজিটিভ। সেটা বলছিলাম কি যে 0 এবং 1 এর মধ্যে একটি মান বিদ্যমান থাকবে। এখন আমরা x নট নিব, এই 0 আর ওই 1 কে যোগ করে দিয়ে ভাগ করলে এইটা পাবো, এটা আমরা x নট ধরলাম। এখন দেখবো যে এখন x নট ইকুয়াল টু 0 হয়ে যায় কিনা। যদি 0 হয়ে যেত তাহলে আমরা ঘোষণা দিতাম যে এই x নট ইকুয়াল টু 0.5 এইটাই কি মূল। কিন্তু না, দেখলাম কি যে f অফ x নট এর মান হিসাব করলে আমরা পেলাম কি একটা নেগেটিভ মান। যে মানটা পেলাম তা কি শূন্যের চেয়ে ছোট। মান কত পাইলাম সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার চিহ্নটা। একটু খেয়াল করে দেখতে হবে যে এইখানে f অফ 0.5 বসানোর ফলে একটা নেগেটিভ ভ্যালু আসছে, ফাংশনাল ভ্যালু। দেখতে হবে এই নেগেটিভ ভ্যালুটা আগে কার ছিল, f অফ 0 নাকি f অফ 1 ছিল, কি f অফ 0। সুতরাং ওই যে 0 বিন্দুটা এটাকে বাদ দিয়া ওই জায়গায় বসে যাবে কি এই যে 0.5। এখন আমরা বলবো যে আঙ্কিত মূলটি কোথায় আছে, 0.5 এবং ওই যে 1 এফেক্টটাকে লিখে, এফেক্ট ভিতরে কি আছে 1, 0.5 এবং 1 এর মাঝে মূলটি কি বিদ্যমান। এখন আবার আসবো ধাপ 2 দিকে, এই কাজটা বারবার করতে হবে। এটা আমি একটা অঙ্ক পুরো করে দিব ঠিকই, কিন্তু এই কাজটা জাস্ট নিজস্ব ক্যালকুলেটর সাথে নিজে নিজে করতে হবে, অঙ্কটা মিলে যাবে। এখন আমরা আবার x1 ধরলাম, এই ধাপ 2 তে এসে ধরলাম x1 কি করবো, এই যে 0.5 এবং 1 এই দুটোকে যোগ করে দুটো ভাগ করবো, কত আসলো 0.75। আবার এই মানটাকে, এই x1 এর মানটাকে আবার f এর মধ্যে বসাই দেব। বসাই দিলে আমরা কত মান পেলাম, মাইনাস 0.3281। এই মানটা হিসেবে পাবো। আমার সামনে কি আছে এখানে মাইনাস। দেখতে এই মাইনাস আগে তার ছিল, আগে f অফ 0.5 এর জন্য কি মাইনাস ছিল, তো আগে 0.5 চলে যাবে, সেইখানে আসবে কি 0.75 আসবে। এখন আমরা ঘোষণা দেব যে 0.75 এবং 1 এর মাঝে কি একটি মূল বিদ্যমান। এখন আবার ধাপ 3 এ যাব, 3 এ গিয়ে বললাম কি x নট, x1, x2 এভাবে কি ধাপগুলি বাড়বে। তো x2 দিয়ে কি দেবো, 0.75 এবং 1 এই দুটোকে যোগ করে দিয়ে ভাগ করবো, ভাগ করলে আমরা একটা রেজাল্ট পেলাম। মজার ব্যাপার, আগে কিন্তু এইখানেও নেগেটিভ আসছিল, এইখানেও নেগেটিভ আসছিল, এইখানে কি আসলো আমার পজিটিভ, যা কি শূন্য চেয়ে না, সরি এইখানে না, ব্যাপার হচ্ছে আমরা এইখানে কি করবো, x2 সমান বের করবো এই আগে 0.75 এবং 1 এই দুটোকে যোগ করে দিয়ে ভাগ করলে এই মানটা আসবে, এটা x2 এর। x2 এর মানটা আবার ফাংশনে বসাবো এবং x2 দেখলাম এদিকে আমার রেজাল্ট কত আসলো, এই মানটার কথা বলছিলাম যে এটা কি প্লাস না মাইনাস, নিশ্চয়ই প্লাস, কিন্তু আগের মানগুলি কি ছিল মাইনাস। তো মাইনাসের জন্য মাইনাসের পার্টটা বাদ যাবে, আর এইখানে যদি প্লাস আসছে দেখতে আগে কার জন্য ফাংশনাল ভ্যালু প্লাস ছিল, এই যে এখানে শুরুতে f অফ 1 এর জন্য প্লাস ছিল। সুতরাং এখন 0.875 এটা কি আগের যে 1 ছিল এই 1টা থেকে এই 1টাকে বাদ দিয়ে এই জায়গায় বসবে। তাহলে আমরা কি বলবো যে 0.75 এবং 0.875 এই দুটার মধ্যে একটি মানকে আমরা বিদ্যমান, এই ঘোষণাটা দিতে পারি। এরপর আমরা এইভাবে সামনের ধাপগুলি শেষ করব। আমরা এখন ধাপ 4 এ এসে কি করবো, যে x3 করবো। x3 কি ধাপ 2 এবং আগের থেকে আমরা যে দুটা প্রান্তবিন্দু পেয়েছিলাম সেটা ছিল
0.75 এ নেগেটিভ আর 0.87 লাগে কি পজিটিভ। এই দুটো যোগ করে দিলে ভাগ করলাম কত আসলো 0.813। এখন আবার ওই ফাংশনে বসিয়ে দেখব এই ফাংশনাল ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ। দেখলাম কি পজিটিভ। যখন যে পজিটিভ পাইলাম তাহলে কি করবে এই 0.813 এই আগে যে আগে পজিটিভ ছিল 0.875 তাকে কি ওই তার জায়গায় স্থলাভিষিক্ত হবে। তাহলে খেয়াল করো আবার পাশে এসে কি করবো x4 এটা ঠিক থাকবে এইটা চলে যাবে গিয়ে কত ভাগ করবো 2 দিয়ে ভাগ করবো। ভাগ করে আমার রেজাল্ট আসবে কি 7.72 এই মানটা। এখন এটাকে আবার ফাংশনে বসে দিব, বসে হিসাব করে দিব কি পজিটিভ আসছে। দেখো আগে পজিটিভ কার জন্য ছিল ছিল এর জন্য কি পজিটিভ ছিল, আবার এখন কি এর জন্য কি পজিটিভই পাইলাম ফাংশনাল ভ্যালুটা। তো পজিটিভ পাইলে একই করবে তাকে ধাক্কা দিয়ে এই জায়গাতে বসবে। তাহলে আমার পরবর্তী আমার ঘোষণা দেব যে 0.75 এবং 0.782 এর মাঝে কি হবে, এর মাঝে একটা সমাধান বা মূল বিদ্যমান থাকবে। ধাপ 6 এসে কি করব, আমাদের এই যে এখন যে কাজটা করতেছি এটি অনেক স্টুডেন্টের কাছে বেশ মানে বিরক্তিকর বা ক্লান্তিকর। মানে অনেক টাইম বলবো ক্রিকেটে টেস্ট ম্যাচ খেলার সময় যে ধৈর্য ধারণ করতে হয় এরকমই ধৈর্য ধারণ করে এই কাজগুলি করতে হবে অন্তত অঙ্কটা শেষ করার জন্য। তাহলে এখানে ধাপ 6 এসে x5 ধরবো। x5 কি আগে 0.75 থাকবে যোগ এই স্থানে এই 0.782 এসে বসবে। এটাকে যোগ করে আমরা এটা পেলাম এই মানটাকে, এটা কি x5 এর মান, এটা আবার ফাংশনে বসাই দেব, বসাই দিয়ে আমরা হিসাব করে পাবো এরকম একটা মান পেলাম। দেখো এইটাও কি পজিটিভ, এটা যদি পজিটিভ পজিটিভ আগে পজিটিভের জন্য কি ভাগ দিবি। তাহলে এখন এই যে এই জায়গাতে এসে বসবে কি 0.766। তাহলে দেখো আমরা ভাগ সাথে দিয়ে কি করলাম ধরবো x6 এর 0.75 ঠিক থাকবে আর 0.78 এর জায়গাতে কি হবে ওই যে 0.766 এটা এসে বলবি, এটাই আবার দুইটা ভাগ করে পাবো 0.758। এখন দেখো আবার ফাংশনে বসাবো, ফাংশনে বসিয়ে পাইলাম কত 0.010। এটাও কি ধনাত্মক সংখ্যা কত আসলে দেখা যাচ্ছে না, তার সামনে চিহ্নটা আমরা দেখবো তাহলে এটা ধনাত্মক আসলো। তাহলে আমরা বলবো কি যে এর আগে 0.766 এটা কি বাদ দিয়ে এইটা আসবে এখানে। তাহলে বলবো যে 0.75 এবং 0.758 এর মাঝে কি একটি সমাধান বিদ্যমান থাকবে। আমরা ধাপ 7 এর পর ধাপ 8 এ এসে ধরবো যে x7 ওই যে 0.75 এটা ঠিক থাকবে আর এখানে এসে আগে যে মানটা ছিল এটা এসে এখানে বসবে। এই দুটোকে ভাগ করলে আমরা পাইলাম কত 0.754। এই মানটাকে আবার ফাংশনে বসাবো, বসিয়ে দেখলাম আমরা নেগেটিভ পাইলাম। খুব খেয়াল করতে হবে একটা মজার জিনিস, এতক্ষণ এইটা রোজ ছিল, এটা অনেকক্ষণ ধরে স্থির ছিল, কিন্তু এখন দেখা যায় এই 0.75 ফাংশনের ভিতরে বসানোর পর আমরা শুরুর দিকে কি পাইছিলাম নেগেটিভ ভ্যালু পাইছিলাম, আবার এখন কি এই মানটা বসানোর পর নেগেটিভ ভ্যালু পাইছি ফাংশনে। সুতরাং একই করবে, এটা রিপ্লেস করবে এই মানটাকে 0 এটাকে আমরা ঘোষণা দেব 0.754 এবং 0.758 এর মাঝে কি একটা মূল বিদ্যমান। ধাপ 9 এসে কি করবো x8 যখন বের করবো তখন x8 এর ক্ষেত্রে এইটা ঠিক থাকবে আর যার জন্য নেগেটিভ ভ্যালু বসছিল ওই মানটা এসে এই জায়গাতে বসবে এই যে এখানে। এটাকে আমরা যোগ করে করলে এইটা মানটা আসবে। আবার x8 এর যে মানটা পেলাম এটা ফাংশনে বসাতে হবে, বসে দেখলাম পজিটিভ না নেগেটিভ পেলাম, আমরা কি পজিটিভ পেলাম। পজিটিভ পাইলে আমরা বলবো যে এখন 7.754 এবং কি এই যে 0.756 এর মাঝে কি একটা মূল বিদ্যমান থাকবে। এখন আমরা তো জানি যে 758 যে ছিল তার জন্য কি পজিটিভ ছিল, এখন আবার এই মানের জন্য কি পজিটিভ। সুতরাং এইখানে এই জায়গাতে এসে বসবে এই মানটা, তাই হলো 754 ঠিক থাকবে আর এই জায়গাতে এসে 756 আসবে।
এটাকে আমরা দুইটা ভাগ করলে আমরা পাইলাম কত x9 0.755। এখন আবার x9 টা বসিয়ে দিলাম ফাংশনে, দেখা গেল কি 0 আসলো। আমরা কি বলছিলাম যে এইভাবে x এর যেই মানটার জন্য ফাংশনের ভ্যালু 0 হবে সেই হবে কি এই সমীকরণের কাঙ্ক্ষিত মূল। আমাদের ভাগ্য ভালো যে অন্তত আমরা 9 স্টেপে এসে এমন একটা মান পাইলাম x এর যাকে ফাংশনে বসায় দেওয়ার ফলে কি হলো 0 হলো। অনেক সময় এরকম 9-10 স্টেপে এসে 0 হবে না, কিন্তু তখন আমরা দেখবো যে মূলগুলি কত কাছাকাছি। যেমন এখানে ছিল 0.756, 0.754, 0.755। বলতে গেলে আমাদের প্রথম দুই ঘর কিন্তু বারে মিলে যাচ্ছিল, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমাদেরকে মিলে যাচ্ছিল। যদি এখানে দশমিকের 2 ঘর বলা হতো তাহলে আমরা যেমন এটা যেমন একটা মানে নিয়ে নিতে পারতাম। তো এখানে এই অঙ্কটা আমাদের সৌভাগ্য যে আফটার 9 স্টেপ আমরা যে একটা মান পাইছি x9, যেটা দিয়ে ফাংশনের মান 0 হয়ে গেল। অনেক সময় এটা সরাসরি 0 না হতে পারে, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে সব মানে কেউ এক জায়গায় মিলে যাবে এমন না, কাছাকাছি আসলে আমরা এটাকে গ্রহণযোগ্য সমাধান হিসেবে ধরে নেব। ধন্যবাদ।